নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমি তোমাদেরকে পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর যে লেসন 2 রয়েছে ফেবেল, তা নিয়ে, যেটি লিখেছেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তো আমাদের কবি সম্বন্ধে যাওয়ার আগে আমরা দেখব যে আমাদের যে কবিতা অর্থাৎ ফেবেল, এই ফেবেলের টাইটেলটার অর্থ কী। ফেবেল কথার বাংলা অর্থ হচ্ছে উপাখ্যান বা বলতে পারি আখ্যান। অর্থাৎ এটি হচ্ছে এমন এক ধরনের ছোট গল্প বা বলতে পারি বিভিন্ন কাল্পনিক গল্প, যেখানে চরিত্রগুলো হচ্ছে মূলত পশু পাখি বা বিভিন্ন প্রাণহীন বস্তু। একে ইংলিশে কীভাবে বলবো আমরা? না, ফেবেল ইজ এ শর্ট স্টোরি টিপিক্যালি অ্যানিমেলস অর ইনঅ্যানিমেট অবজেক্টস অ্যাজ ক্যারেক্টার্স কনভেইং এ মোরাল লেসন। অবশ্যই এখানেতে চরিত্রগুলো হবে বিভিন্ন পশু পাখি অথবা বিভিন্ন প্রাণহীন বস্তু, এবং অবশ্যই এখানে একটি মোরাল অর্থাৎ একটি নীতিবাক্য থাকবে। তাহলে এই ছিল কাকে ফেবেল বলি বা ফেবেলের বাংলা অর্থ কী। এবার চলে আসবো আমাদের বইয়ের যে কবিতা অর্থাৎ কবি রাল্ফ ওয়াল্ডো ইমারসন সম্বন্ধে। দেখো বইয়ে কী লেখা রয়েছে। রাল্ফ ওয়াল্ডো ইমারসন, যিনি জন্মেছিলেন 1803 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1882 খ্রিস্টাব্দে, ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। উনি ছিলেন একজন আমেরিকার একজন প্রবন্ধকার। তাহলে একজন যিনি প্রবন্ধ লেখেন তাকেই বলি আমরা প্রবন্ধকার, অর্থাৎ একজন ওয়ান হু রাইট এসেজ ইজ কল্ড অ্যান এসেইস্ট। উনি ছিলেন একজন লেকচারার বা বলতে পারি একজন সুবক্তা ছিলেন বা বলতে পারি একজন অধ্যাপক ছিলেন, অ্যান্ড পোয়েট, এবং তিনি তার পাশে ছিলেন একজন কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, অর্থাৎ তিনি তার জীবনকালেতে যে বিভিন্ন কবিতা লিখেছিলেন তার মধ্যে এখানে দুটি নাম দেওয়া রয়েছে। একটি হচ্ছে কনকর্ড হিম এবং অন্যটি রয়েছে না ব্রহ্মা। এবার চলে আসছি যে আমাদের এই কবিতা সম্বন্ধে কি লেখা রয়েছে। দ্য পোয়েম ডিসক্রাইবস, এখানে এই কবিতাটা বর্ণনা করে এ কনভারসেশন, একটি কথোপকথন। কার মধ্যে? না বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, একটি কাঠবিড়ালি এবং একটি পর্বতের মধ্যে। তাহলে এখানে পেলাম যে এই কবিতায় বা এই ফেবেলেতে যে দুটি চরিত্র রয়েছে তা হচ্ছে একটি কাঠবিড়ালি এবং অবশ্যই একটি পর্বত। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, এখানে সেই কাঠবিড়ালি এখানে উল্লেখ করছে যে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে এভরি বিইং, সব কিছুই, সেটি লিভিং হোক অর্থাৎ জীবন্ত হোক, অর নন লিভিং অথবা সেটা মৃতই হোক না কেন বা জড়বস্তুই হোক না কেন, বিগ অর স্মল, আকারে সেটি বড় হোক অথবা ছোট হোক না কেন, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, ওদের নিজস্ব কিছু কারণ রয়েছে ওদের অস্তিত্বের জন্য। তাহলে এই ছিল আমাদের প্রথম অংশ, যেখানে কবিতা সম্বন্ধে কিছু লাইন লেখা রয়েছে। এবার চলে আসবো আমাদের মূল কবিতা সম্বন্ধে। দেখো কি বলছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন অর্থাৎ পর্বত এবং স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ, এবং পূর্বের জন, তাহলে এখানে পূর্বের জনকে, যেহেতু এখানে প্রথম নাম পেয়েছি আমরা মাউন্টেন, তাহলে অবশ্যই এখানে ফর্মার বলতে বোঝানো হয়েছে ওই মাউন্টেনকে। তাহলে দ্য ফর্মার কল দ্য ল্যাটার, অর্থাৎ পূর্বের জন সে পরের জনকে বলেছে লিটিল প্রিগ। কি বলেছে? না, বলেছে তুমি ক্ষুদ্র, তুমি ছোট নীতিবাগীস। অর্থাৎ এখানে তাকে ডিফেম করলো, তাকে এখানে অপমান করলো, তাকে ইনসাল্ট করলো। কি বলে? না লিটিল বলে, তার সঙ্গে প্রিগ বলে। আচ্ছা, কেন তাকে লিটিল বললো? কারণ যেহেতু এখানে কাঠবিড়ালিটি আকারে অনেক ছোট, সেই তুলনায় কিন্তু পর্বত আকারে অনেক বৃহৎ, তাই এখানে কি করলো? তাকে সে ডিফেম করলো। কি বলে? না লিটিল বলে। তাহলে প্রিগ মানে কি? না প্রিগ হচ্ছে বলতে পারি নীতিবাগীস, অর্থাৎ একজন যে কিনা দেখায় যে সেই ঠিক, অর্থাৎ ওয়ান হু অ্যাপিয়ার্স টু বি মোরালি কারেক্ট। বলতে পারি যে ওয়ান হু পুটস হিজ অ্যাপিয়ারেন্স টু বি মোরালি কারেক্ট, অর্থাৎ একজন যে তার আবির্ভাবকে দেখায়, যে বলে যে আমি সঠিক বাকি সব ভুল। তাহলে এখানে দেখলাম যে আগের জন বলতে কে? না অবশ্যই দ্য মাউন্টেন। সে এখানে কী করছে? সে পরের জনকে অর্থাৎ এখানে স্কুইরেলকে বলছে যে তুমি হলে ক্ষুদ্র নীতিবাগীস। তো এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে যে কার সঙ্গে কার কোয়ারেল হয়েছিল। অবশ্যই লিখব মাউন্টেনের সঙ্গে এখানে স্কুইরেলের এই কোয়ারেলটি হয়েছিল।
এখানে পূর্বের জন কে ছিল? এখানে পূর্বের জন ছিল অবশ্যই সেই দ্য মাউন্টেনটি। এখানে পরের জন বা ল্যাটার কে ছিল? অবশ্যই বলবো যে দ্য স্কুইরেল ছিল। এবার কোশ্চেন আসতে পারে যে এখানে যে পূর্বের জন অর্থাৎ মাউন্টেন, এখানে তাকে কিভাবে ইনসাল্ট করলো স্কুইরেলকে? না অবশ্যই তাকে লিখবো যে তাকে লিটিল প্রিগ বলে তাকে ডিফেম বা অপমান বা ইনসাল্ট করেছিল। তার উত্তরে এবার বলছে বান। বান তাহলে এখানে কে? এখানে বান হচ্ছে স্কুইরেলের নাম। সেই বান এখানে উত্তর দিচ্ছে। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ আমি মানছি তুমি নিঃসন্দেহে অনেক আকারে বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্ফিয়ার। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে সব কিছু জিনিসপত্র এবং তার সঙ্গে আবহাওয়াকে নিতে হয়। কী জন্য? না একসঙ্গে বা একত্রে গ্রহণ করতে হয়। টু মেক আপ এ ইয়ার, একটি বছরকে নির্মাণ করার জন্য, তৈরি করার জন্য, এবং তার সঙ্গে একটি যে আমাদের স্ফিয়ার অর্থাৎ যে একটি গ্রহ বলতে পারি, বা এখানে স্ফিয়ার দিয়ে কবি এখানে বলতে চাইছেন এই পৃথিবীকে তৈরি করতে। তাহলে কি বলছে এখানে? স্কুইরেল বলছে যে তুমি ভেবো না কো তুমি আকারে বৃহৎ, মানে এই নয় কো যে সারা পৃথিবী জুড়ে শুধু তুমি একাই রয়েছো। তার সঙ্গে কিন্তু আরও অনেক আনুষঙ্গিক অনেক জিনিস রয়েছে, যেমন অনেক কিছু এখানে প্রাণীন বস্তু রয়েছে, অনেক প্রাণবান বস্তু রয়েছে, এবং তার সঙ্গে কী রয়েছে? তার সঙ্গে অবশ্যই আমাদের কী করতে হবে? আবহাওয়াকে নিতে হবে। ঠিক আছে? তাহলে এই সব কিছু নিয়েই কিন্তু একটি গ্রহ নির্মিত হয়, একটি আবহাওয়াকে আমরা গ্রহণ করতে পারি। তাহলে সেখানে বলল যে বাট অল সর্টস অফ থিংস, সব কিছু জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়াকে মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই এদেরকে একত্রে গ্রহণ করতে হয়। টু মেক আপ এ ইয়ার, একটি বছরকে নির্মাণ করতে, অ্যান্ড স্ফিয়ার, একটি গ্রহকে তৈরি করতে। অ্যান্ড আই থিঙ্ক, এবং তার সঙ্গে সে এও বলছে যে অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো অপমানের কোনো ব্যাপার নয় কো, টু অকুপাই মাই প্লেস, আমার স্থান দখল করাটা। তাহলে কি বলছে? সে তার সঙ্গে এও বলছে যে এবং আমি মনে করি যে এটা কোনো অপমানের কোনো ডিসগ্রেসের কোনো ব্যাপারই নয় কো, যে এই আমার এই ছোট্ট স্থান দখল করাটা, অর্থাৎ সে তার ছোট্ট স্থান দখল করা নিয়ে সে কিন্তু কোনোভাবেই, বা সে আকারে যে খুব ক্ষুদ্র এই নিয়ে সে কিন্তু কোনোভাবেই সে মন থেকে সে ইনসাল্ট বোধ করে না, অর্থাৎ সে কিন্তু অপমানিত সে বোধ করে না কো, বা সে কিন্তু অ্যাসাম্ড নয় কো, সেখানে লজ্জা পায় না তার সেই ক্ষুদ্র তার সেই অবস্থান নিয়ে। এবং কি বলছে যে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আচ্ছা যদি আমি আকারে তোমার মতো এত বড় নাই বা হতে পারলাম, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কয় তুমি তো আমার মতো এত ক্ষুদ্র নয় গো, তাই না? তখন সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই দিচ্ছে, যেমন আমি মানছি তুমি আকারে অনেক বড়, হয়তো তোমার মতো আমি আকারে অতটা বড় নয় গো, কিন্তু আমি যেমন ক্ষুদ্র, কয় তুমি তেমন ক্ষুদ্র তো নও গো। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি কিন্তু আমার মতো অর্ধেক প্রাণবন্তও নও, অর্থাৎ আমি যেমন লাইভলি, আমি যেমন প্রাণবন্ত, আমি যেমন ভাইব্র্যান্ট, তুমি কিন্তু তা নও, অর্থাৎ আমি ছুটতে পারি, আমি লাফাতে পারি, তুমি তার অর্ধেকও করতে পারো না কো। আই উইল নট ডিনাই ইউ মেক এ প্রেটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করছি না যে তুমি একটি খুব সুন্দর একটি কাঠবিড়ালি যাওয়ার তুমি রাস্তা করে দাও আমার জন্য। কি বলছে? এবার সেখানে স্বীকার করছে। কি স্বীকার করছে? না সেখানে অ্যাডমিট করছে, এখানে স্কুইরেলটা অ্যাডমিট করছে যে সে মানছে, সে মেনে নিচ্ছে যে এখানে এই পর্বতটি তার জন্য খুব সুন্দর একটি রাস্তা করে দেয়, তার যাওয়ার জন্য, তার লুকোনোর জন্য খুব সুন্দর একটি রাস্তা করে দেয়, যেটা সে পছন্দ করে। ট্যালেন্টস ডিফার, শুধুমাত্র বুদ্ধিমত্তার পার্থক্য ঘটে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সব কিছুই না সঠিকভাবে এবং বেশ বুদ্ধিদীপ্তভাবে কিন্তু রাখা রয়েছে এই পৃথিবীতে, অর্থাৎ এখানে একটি প্রসঙ্গ নিয়ে আসা হলো, তা হচ্ছে যে বিবলিক্যাল রেফারেন্স। এখানে বলতে চাইছে যে ভগবান কিন্তু সব কিছুকেই যেখানে যেখানে থাকার সেখানে তাকেই রেখে দিয়েছে, অর্থাৎ সব কিছুই সুনির্দিষ্টভাবে শৃঙ্খলাপরায়ণভাবে কিন্তু রাখা রয়েছে এই ভগবানের দ্বারা। তাই সে বলছে শুধুমাত্র বুদ্ধিমত্তার পার্থক্য ঘটে, অর্থাৎ তোমার আলাদা ট্যালেন্ট রয়েছে, আমার ট্যালেন্ট আলাদা রয়েছে।
বা বিভিন্ন যে আরও বস্তু রয়েছে তাদের সবার কিন্তু বিভিন্ন বিভিন্ন ট্যালেন্ট বা তাদের বুদ্ধিমত্তা, তাদের কার্যক্ষমতা, তাদের বিভিন্ন যে কার্য প্রক্রিয়া রয়েছে এবং সব কিছুই খুব সুন্দরভাবে এবং সুসজ্জিতভাবে এখানে কিন্তু রাখা রয়েছে। ইফ আই ক্যান নট ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে একটি জঙ্গলকে বহন করতে নাই বা পারি, অর্থাৎ তুমি যেমন তোমার পিঠে করে একটি ফরেস্টকে বহন করতে পারো, সেটা হয়তো আমি করতে পারি না কো, কিন্তু নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কিন্তু একটি বাদামও ভাঙতে পারো না। মানে আমি যেমন কোনো বাদামকে ভাঙতে পারি, তোমার কিন্তু সেই যে কার্যক্ষমতা তাও নেই। অর্থাৎ তোমার ট্যালেন্ট বিভিন্ন রয়েছে, তুমি জঙ্গলকে বহন করতে পারো যেটা আমি করতে পারি না, আবার আমি যেমন বাদামকে ভাঙতে পারি, আমি নাটকে ক্র্যাক করতে পারি, তুমি কিন্তু তাও পারো না। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ট্যালেন্টস কিন্তু ডিফার, অর্থাৎ বুদ্ধিমত্তার বা প্রয়োগবিদ্যার বিভিন্ন ভাগ রয়েছে, অর্থাৎ বিভিন্ন কি এখানে ডিফারেন্ট কাইন্ড অফ এখানে তাদের কার্যক্ষমতা রয়েছে। তাহলে এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানেতে কার্ডিবিলিটি খুব সুন্দরভাবে সেখানে পর্বতকে বুঝিয়ে দিল যে পৃথিবীতে সব কিছু জিনিসে কিন্তু কিছু নির্দিষ্ট কারণ রয়েছে তাদের অস্তিত্বের জন্য, অর্থাৎ সবাই তার নিজের জায়গাতে তারা কিন্তু সঠিকভাবেই রয়েছে এবং বুদ্ধিমত্তার কিন্তু পার্থক্য ঘটে, অর্থাৎ একজনের কার্যকারিতার সঙ্গে অন্যজনের কার্যকারিতা না মিলতেও পারে। তাহলে এই ছিল আমাদের কবিতা। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এইখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।